নমস্কার। বংকুইজিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ওবেসিটি। অর্থাৎ বাংলায় ভালো বাংলায় যেটাকে বলা যেতে পারে মেদবহুলতা বা স্থূলতা বা খুব সাধারণ ভাষায় বলতে গেলে মোটা হওয়াকে বলা যেতে পারে ওবেসিটি। এবার ওবেসিটি কিন্তু আজকের একটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকের লাইফস্টাইল, আজকের দিনকালে। ওবেসিটি বিভিন্ন রকমের হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগের প্রধান ফ্যাক্টর হিসেবে কিন্তু ডাক্তাররা ওবেসিটিকে বলে মনে করে। অদ্ভুত ব্যাপার হলো যে আপনারা যদি হিউম্যান হিস্ট্রি, মানুষের সভ্যতার ইতিহাস দেখেন, ইভেন ১০০ বছর মানে জাস্ট কয়েকশো বছর আগেও কিন্তু ওবেসিটি একেবারেই মানে প্রচণ্ড রেয়ার ছিল। একেবারেই ছিল না বললেই চলে। অথচ এখন এটা মানে একটা এন্ডেমিক হয়ে গেছে। মানে বীভৎসভাবে ছড়িয়ে গেছে। শুধু ভারত বলে না, আমেরিকা থেকে শুরু করে অলমোস্ট সারা বিশ্বে এখন ওবেসিটি একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এটার রিজনটা কি? এই যে বেড়ে গেছে যে ওবেসিটি, তার রিজন নিয়েই আজকে কিছু ছোট, ছোট ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। ১ম এ আসি জেনেটিক ফ্যাক্টর। আপনারা জানেন জিন আমাদের সবারই যেকোনো যে বৈশিষ্ট্যগুলো আসে সেগুলো প্রকাশ হতে কিন্তু আমাদের যে জিন সেটাই আমাদেরকে হেল্প করে। জিনের থেকে প্রোটিন আসে, জিনে বেসিক্যালি এনকোড করা থাকে বা বলা যেতে পারে জিনে ব্লুপ্রিন্ট সঞ্চিত থাকে যে কেমনভাবে কি বৃত্তান্ত হবে। কিন্তু শুধু জিন তে তো সবকিছু থাকে না, তার সঙ্গে এনভায়রনমেন্ট এরও ব্যাপার আছে। তো ১ম এ যদি আ জেনেটিক যে ফ্যাক্টর গুলো সেদিকে যদি আমরা আ আলোকপাত করার চেষ্টা করি, ফার্স্ট এই একটা জিনিস কিন্তু মাথায় আসে। সেটা হচ্ছে যে যারা একটু এভোলিউশন বা জেনেটিক্স নিয়ে যারা আপনারা একটু জানেন, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ফিচার সেটা কোনো একটা অর্গানিজম বা একটা স্পিসিস এ আসতে কিন্তু বেশ কিছু জেনারেশন লাগে। কারণ আমাদের ধরুন আমরা যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করি যে অ্যানিমাল গুলো এবং তার মধ্যে হিউম্যান আমরা মানুষরাও পড়ি। তাদের মূলত যে জেনেটিক চেঞ্জেস গুলো, সেগুলো তো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন এ গেলে তবেই কিছুটা সম্ভব। কারণ আমরা একটা বাচ্চা যে জিন নিয়ে জন্মায়, সেই জিন নিয়েই কিন্তু মানে সেটা কিন্তু তার ফিক্স থাকে। সেই অবশ্যই কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে যে কোন জিনটা সুইচ অন হবে, কোন জিনটা সুইচ অফ থাকবে। কিন্তু মোস্ট অফ দ্যা থিংস কিন্তু বাচ্চা বয়স থেকে ইয়ে করে জন্মানোর আগে থেকেই কিন্তু সেটা যে জিন সিকোয়েন্সটা সেটা ফিক্স থাকে। আর আমি যেটা বললাম যে ইভেন ১০০ বছর মানে এটাকে লিটারালি মানে যদি ২-৩ সেঞ্চুরি যদি আমরা ভাবি ২০০ থেকে ৩০০ বছর, তার মধ্যে কিন্তু ওবেসিটিটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তাহলে এতে অ্যাকচুয়ালিতে জেনেটিক প্রভাব কতটা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ রাখে। কিন্তু এই দিক দিয়ে দেখতে গেলে যেমন কারণ বেসিক্যালি ২-৩০০ বছরের মধ্যে হার্ডলি ৩ থেকে ৪ টে ৫ টা জেনারেশন হয়তো মাত্র গেছে। অনেকেই বলে মানে অনেক সমীক্ষায় দেখা গেছে বা বিভিন্ন যে স্টাডি রিসার্চ করা হয় সেখানে বলা হয় যে মিনিমাম ৩০, ৩৫, ৪০ টা জেনারেশন লাগে কোনো একটা চেঞ্জ আসতে। তো মাত্র ৫-৬ টা জেনারেশন ৪-৫ টা জেনারেশনে তো সেটা সম্ভব না। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু জেনেটিক ফ্যাক্টর ওবেসিটির পেছনে হয়তো কম আছে। কিন্তু আবার এটা এত একটা সহজ ব্যাপার নয়। কারণ ধরুন আমাদের একটা জিন আছে যেটা কিনা ওবেসিটির যে রিস্ক সেটার উপর সেটা বার বা বেশি হবে না কম হবে এই টাইপের জিনিসকে নিয়ন্ত্রণ করে। সেটা মানলাম যদি একটা জিন আছেও। কিন্তু মুশকিল হচ্ছে যে ওবেসিটি কিন্তু অনেক ধরনের জিনিসের উপর ডিপেন্ড করতে পারে এবং সেই যেটা বললাম যে অনেকগুলো জিনিসের উপর যদি ডিপেন্ড করে সেই অনেকগুলো জিনিস আবার বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর এর সঙ্গে তার একটা সম্পর্ক থাকবে। এটা খুব সহজভাবে যদি আপনি ভেবে দেখার চেষ্টা করেন যে, একটা মানুষ, একটা না ধরুন ২ টো মানুষ তারা একই যদি খাবার খায়, একই ধরনের পুষ্টি, একই ধরনের ওয়ার্কআউট বা কাজকর্ম, আ শক্তি খরচ যেটা এনার্জি স্পেন্ড সেটাও যদি সেম থাকে তা সত্ত্বেও একজন কিন্তু আরেকজনের থেকে বেশি ওয়েট গেইন করে, আরেকজন কম ওয়েট গেইন করে। কারণ কি না? তাদের মধ্যে যে জেনেটিক ভেরিয়েশন টা আছে। অনেক ফ্যাক্টর আসে। যেমন ধরুন যে আ আমাদের আমাদের যে পাকস্থলীর মধ্যে আমাদের প্রচুর ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু অনেক ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া বলা হয় যেগুলো কিনা খাবার থেকে নিউট্রিয়েন্টকে পুষ্টিকে বেসিক্যালি শোষণ করতে আমাদেরকে হেল্প করে। তো এবার একটা মানুষের যে গাট বা পাকস্থলীতে কতটা ব্যাকটেরিয়া থাকবে, কি প্রপোরশন এ থাকবে, কি টাইপের ব্যাকটেরিয়া থাকবে, এগুলো অনেক কিছুই কিন্তু আমাদের যে জেনেটিক ভেরিয়েশন এর জন্য মানুষ টু মানুষ ভ্যারি করে এবং এই জিনিসগুলো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। কারণ
আমরা যে খাবার খাচ্ছি তার কতটা শোষণ হচ্ছে, সেটা কিন্তু মানে কতটা কেউ obese হবে, কতটা মোটা হবে, কতটা অ্যাকচুয়ালিতে তার রিস্ক আছে, সেটাকে এফেক্ট করে কিন্তু প্রচণ্ডভাবে। তাছাড়া ধরুন যে কার কতটা খিদে পাচ্ছে, যে হাঙ্গার, এটা তো একটা ব্রেনের মানে একটা ব্রেনের একটা বিহেভিয়ারাল একটা চেঞ্জ বলতে পারেন, যে আমাদের ব্রেন থেকে নির্দেশ আছে যে আমাদের খিদে পেয়েছে। এবার ব্রেন কিভাবে সে নির্দেশটা দেয়, তার জন্য একটা বিশাল কেমিক্যাল পাথওয়ে থাকে। সে পেট বা পাকস্থলী থেকে কিছু কেমিক্যাল মেসেজ পায়, সেখান থেকে জেনে সে একটা কিছু বলে। তো এই যে একটা ওই যে কমপ্লিকেটেড প্রসেস, যেটাতে অনেকগুলো এন্টিটি বেসিক্যালি জড়িত। তো সেই কারণে যে এই পুরো obese হওয়ার, আমি যেটা বললাম যে obese হওয়ার অনেক ধরনের কারণ থাকে। মোটা হওয়ার অনেক ধরনের ফ্যাক্টর তার মধ্যে কাজ করে। তো শুধু একটা জিন যে এর পেছনে আছে তা নয়, এবং সেই কারণেই যে ওই একটা জিনের চেঞ্জ খুব রিসেন্টলি হয়েছে, সেইভাবে ব্যাপারটাকে হয়তো দেখা নাও যেতে পারে। এবার কিছু ওই যে যেটা বলে যে এপিজেনেটিক্স বলে একটা নতুন সাবজেক্ট এসেছে আমাদের লাস্ট কিছু বছরে। কেননা জেনেটিক্স, যেটা আমি ১ম এই বললাম যে জেনেটিক্স হয়তো এটা নির্ধারণ করতে সাহায্য করে যে একটা বাচ্চা সে কোন জেনেটিক সিকোয়েন্স নিয়ে জন্মেছে। কিন্তু তারপরেও যে এনভায়রনমেন্ট, যে পরিবেশে সে বড় হচ্ছে, সেটা কিন্তু ওই কোন জিনটা প্রকাশ পাবে, এক্সপ্রেসড হবে, কোন জিনটা প্রকাশ হবে না, বা কোন জিনের যে ফিচারটা এক্সপ্রেস হবে না, সেগুলো কিন্তু এনভায়রনমেন্ট অনেক ক্ষেত্রেই আ মানে এটাকে নিয়ন্ত্রণ করে। ইভেন এনভায়রনমেন্ট অনেক রকমভাবে বলা যেতে পারে। সবসময় পরিবেশ বলতে যে আশেপাশে গাছপালা, দূষণ এসবের কথা বলছি তা না। যে ধরুন একটা বাচ্চা যখন জন্ম হবে, তার আগে যখন একটা মহিলা যখন গর্ভবতী অবস্থায় থাকে, প্রেগন্যান্ট থাকে, সেই সময় সেই মহিলাটা শরীরে কি ধরনের চেঞ্জ হচ্ছে তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এরকম বহু স্টাডিতে দেখা গেছে যে যেসব মহিলারা ধরুন ওই প্রেগন্যান্সির সময়তে কোনো কারণে তাদের ফুড ইনটেক কমে গেছে, সেক্ষেত্রে বাচ্চারও অনেক ক্ষেত্রেই অবভিয়াসলি যদি প্রেগন্যান্ট মহিলা, তার যদি ফুড ইনটেক কমে যায়, তাহলে তার গর্ভে যে বাচ্চা আস্তে, আস্তে বাড়ছে, তারও ফুড ইনটেক বা যে নিউট্রিয়েন্ট, যে পুষ্টিটা যাচ্ছে, সেটা অনেকটা কমে যায়। এবং তারপরে সেটা একটা ওভার কম্পেনসেশন এর ব্যাপার থাকে। সেই বাচ্চারা যখন জন্মায়, তার একটা ওভার কম্পেনসেশন এর মেকানিজম চলে আসে, যেটা অনেক সময় কিন্তু তাকে ওবেসিটির দিকে ঠেলে দেয়। তো এরকম এটা এটা হয়তো আপনি বলবেন যে এটা পরিবেশ কি করে? বাট এটা হচ্ছে বেসিক্যালি সারাউন্ডিং, যে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন পরিস্থিতিগুলো কিন্তু একরকমের পরিবেশের মতন কাজ করে, এবং একটা মানুষ, একটা হিউম্যান ইন্ডিভিজুয়াল, সে ওবেসিটির কতটা রিস্কে আছে না নেই, সে মোটা হবে কি হবে না, সেই জিনিসগুলোতে কিন্তু অনেকখানি গুরুত্ব রাখে। এবার আসি আরেকটা বেশ গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসে। এটা ঠিক এনভায়রনমেন্ট ও বলা চলে না, এটা ঠিক জিনও বলা চলে না। এটাকে একটু evolutionary perspective হিসেবে ভাবা যেতে পারে। তার আগে আমি বলি একটা ছোট্ট টাইমলাইন এর কথা। আজ থেকে আ প্রায় আমি বলব আ 2 মিলিয়ন, অর্থাৎ প্রায় ২০,০০,০০০ বছর আগে কিন্তু আমাদের আ ব্রেনের সাইজ, আপনি যদি evolutionary history টা দেখেন, আমাদের বিবর্তনের যে একটা টাইমলাইনটা যদি দেখেন, আজ থেকে অলমোস্ট 2 মিলিয়ন ইয়ার্স বা ২০,০০,০০০ যেটা বললাম, ২০,০০,০০০ বছর আগে থেকে আমাদের ব্রেনের সাইজ বড় হতে থাকে। যদি আপনি ভাবেন যে আমাদের আগের যে এপ, গ্রেট এপ যেগুলো ছিল, তাদের থেকে আমাদের ব্রেনের সাইজ অনেক বেশি। এবার ব্রেনের সাইজ যত বাড়তে থাকে, তত কিন্তু ব্রেনের যে এনার্জির চাহিদা, সেটাও অনেক বেশি বাড়তে থাকে, এবং সেটা প্রচণ্ড তাড়াতাড়ি বাড়তে থাকে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট। এইটার রিলেটেড একটা জিনিস নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি। আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেটা আপনারা চাইলে দেখবেন যে কিভাবে আমাদের ইন্টেলিজেন্স বা ব্রেনের যে ইভোলিউশন, আ যার থ্রুতে ইন্টেলিজেন্স পরবর্তীকালে এসেছে, সেটা কিভাবে কুকিং বা পুষ্টির সঙ্গে সেটা কিভাবে জড়িত, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি। তো আমি যেটা বলছিলাম যে প্রায় 2 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের ব্রেন বড় হতে থাকে। এটা গেল একটা বড় আপনি বলতে পারেন ইভেন্ট। এবার আরেকটা হচ্ছে যে অলমোস্ট ২০০,০০০ বছর আগেও আমরা কিন্তু অলমোস্ট আমি বলব যে আ আ পশুযাজক ছিলাম, পশুচারক ছিলাম। অর্থাৎ কিনা আমাদের একটা যাযাবর টাইপের একটা যাপন ছিল। আমরা আ স্ক্যাভেঞ্জার ছিলাম। অর্থাৎ আমরা নিজেরা তো খাদ্য উৎপাদন করতে পারতাম না। ওই সময়তে, আজ থেকে যেটা বলছি, আজ থেকে ২,০০,০০০ বছর আগে। ২,০০,০০০ বছর আগে তখনও আমরা কিন্তু নির্ভর করতাম যে কোন জিনিস আমরা কুড়িয়ে পাচ্ছি, খুঁজে পাচ্ছি। খাদ্য সংগ্রহ অনেক বেশি করতাম। উৎপাদন করতাম না, সংগ্রহ করতাম। তো ইংলিশে যেটা অনেকটা বলা যেতে পারে স্ক্যাভেঞ্জার। তো আমরা সেরকম ছিলাম। তো ওই অবস্থায় কিন্তু খাদ্য পাওয়াটা অনেক স্কার্স ছিল। অনেক আ অল্প পরিমাণেই কিন্তু খাদ্য জুটত, এবং ওই সময়কালে সাধারণ একটুখানি পুষ্টি, অর্থাৎ যে খাদ্যটা আপনি পাচ্ছেন, সেটা জোগাড় করতে অনেক বেশি পরিশ্রম বা হার্ড ওয়ার্ক করতে হতো।
এবার আরেকটু যদি ফাস্ট ফরওয়ার্ড করে আমি প্রায় ২০,০০,০০০ বছর আগের কথা বললাম, ২,০০,০০০ বছর আগের কথা বললাম। এবার আমরা প্রায় এই ১০,০০০ বছর আগে থেকেই কিন্তু আমরা খাদ্য উৎপাদন করা শুরু করেছি। এগ্রিকালচারাল রেভলিউশন যেটাকে আপনি বলতে পারেন। তো সেটা শুরু হয়েছে কিন্তু মাত্র ১০,০০০ বছর আগেই প্রায়। যখন থেকে আমরা আস্তে, আস্তে চাষবাস করতে শিখেছি। আমরা নিজের প্রয়োজনে খাদ্য উৎপাদন করতে শিখেছি। কিন্তু তা সত্ত্বেও ইভেন ওই সময়তেও যদি আপনি একটু ভালো করে স্টাডি করেন, দেখবেন যে খাদ্য উৎপাদনের পেছনে আমাদের অনেক বেশি পরিশ্রম ছিল। আমরা সব জায়গায় খাদ্য উৎপাদন করতে পারতাম না, কারণ আমাদের জ্ঞানও তখন সীমিত ছিল। নদীর ধারেই একমাত্র যেখানে পলি মাটি আছে, যথেষ্ট উর্বর মাটি আছে, সেসব জায়গাতেই আমরা চাষবাস করতাম। ইভেন সেখানেও অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল। তো যদিও বা আমরা খাদ্য উৎ মানে সংগ্রহ থেকে আস্তে, আস্তে খাদ্য উৎপাদনের দিকে এলাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের যে খাদ্যের আ পরিমাণ বীভৎসভাবে বেড়ে গেছে সেরকম কিন্তু বলা চলে না। চেঞ্জটা কখন এসেছে? আরেকটু টাইমলাইনে এগিয়ে, অনেকটা টাইমলাইনে এগিয়ে দেখা যাবে যে লাস্ট ১০০ বছর আগে থেকেই মূলত যখন থেকে টেকনোলজিক্যাল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসেছে, তখন থেকে কিন্তু আমরা আস্তে, আস্তে একটা সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যেখানে আমাদের পরিশ্রম অনেকখানি কমে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর পর থেকেই মূলত বলা চলে যে আমাদের পরিশ্রম অনেকাংশে কমে গেছে সাধারণভাবে, এভারেজ ভাবে। আমি বলছি না যে সমস্ত মানুষ কেউই পরিশ্রম করেন না। কিন্তু আগেকার দিনের তুলনায় কিন্তু আস্তে, আস্তে পরিশ্রমটা কমছে। অথচ অন্যদিকে খাদ্য যে আ যতটা availability যেটা আছে, খাদ্য কতটা available আপনার কাছে, সেটা কিন্তু আস্তে, আস্তে বেড়ে চলেছে। এই যদি এই মুহূর্তে আপনি দেখেন, আপনার কাছে খাদ্যের চয়েস খুব বেশি। আজকে একটা মোবাইলে একটা অ্যাপে ক্লিক করলেই আপনার বাড়িতে খাবার এসে যায়। আজ থেকে যদি আপনি ২,০০০ বছর আগের কথা ভাবেন, সেটা সম্ভব ছিল না। তো এই যে আপনি যদি বিবর্তনের এই যে টাইমলাইনটা যদি দেখেন, তাহলে এবার বুঝবেন যে মোস্ট অফ দ্যা হিস্ট্রি কিন্তু আমাদের খাদ্য একটা স্ক্যারসিটির মধ্যেই আমরা কাটিয়েছি। অর্থাৎ খাদ্য ছিল না টাইপের একটা পরিস্থিতির মধ্যেই কাটিয়েছি। তো আমরা এভলিউশনারি আমাদের ব্রেইনও এইভাবে বা আমাদের বডি এইভাবে ইভলভড হয়েছে যে যখনই খাবার পাবে সংগ্রহ করো। যখনই খাবার পাবে সংগ্রহ করো। আগামীকালে যদি না পাও। তো এই একটা ব্যাপার যে যেটাকে ইংলিশে আপনি বলতে পারেন যে যখনই ডাউট আ স্টোর আর আপনি যদি ভাবেন যে ফ্যাট বা এই যে আমাদের যে ওবেসিটির যে ফ্যাট জমে, সেটা কিন্তু খাদ্য স্টোরেজ বেসিক্যালি। সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য স্টোরেজের একটা উপায়। যেটা বডিরই একটা বানানো মেকানিজম, যাতে যখন খাবার থাকবে না তখন যাতে পুষ্টির কোনো কমতি না হয় যাতে, সেই কারণে। তো এই যে এত বছরের এই যে বিবর্তনের যে ইভেন্ট গুলো, এটা কিন্তু একটা বড় আ এটার জন্য দায়ী। যে কারণে আমরা আমাদের হিউম্যান হিস্ট্রির মেক্সিমাম সময়ই আমরা খুবই স্বল্প খাদ্য নিয়ে আরকি কাটিয়েছি, এবং সেই কারণেই বডি সবসময় এখনো ভয়েতে আছে। আমার বলা উচিত ইভলভ আমরা হয়েছি এমনভাবে যে আমার বডি সবসময় চায় যে যখনই যতটা খাদ্য পারা যাক সেটাকে যাতে সংগ্রহ করে রাখা যায়। আজকে এই যে সুগার ক্রেভিং, আজকে সুগার অর্থাৎ চিনি বা মিষ্টির সম্পর্কে যে ক্রেভিং, আ যে চাহিদা একটা থাকে না? সেই চাহিদাটা আসার কিন্তু evolutionary reason টা এটাই বলা হয় যে সুগারে যেহেতু অনেক বেশি ক্যালোরি আছে, তো আমাদের বডি চায় যে এমন জিনিসপত্র খেতে। তো যেটাই বেশি ক্যালোরি আলা খাবার, আমাদের বডির একটা ন্যাচারাল টেনডেন্সি হচ্ছে সেই জিনিসগুলোর প্রতি একটা অত্যধিক চাহিদা সৃষ্টি করা। তো এইটা কিন্তু একটা ওবেসিটির পেছনে বিশাল বড় রিজন। শেষ করার আগে আমি আরেকটা ছোট্ট জিনিস বলব, একটা ছোট্ট তথ্য বলব, যেটা খুব ফ্যাসিনেটিং একটা তথ্য। সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের জন্য দুধকে বলা হয় খুব সুষম একটা খাদ্য। দুধের মধ্যে অলমোস্ট সমস্ত ধরনের পুষ্টি নিউট্রিয়েন্টস আছে যেটা একটা বাচ্চার লাগতে পারে। এবার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চার আ পাকস্থলীতে কিন্তু এমন এনজাইম আছে যেটা সেই দুধের ভেতরে যে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজকে যেটা ডাইজেস্ট করতে হেল্প করতে পারে। কিন্তু আমাদের বড় হওয়ার পরে কিন্তু সেটা থাকার কথা নয়। তো আপনি যদি আবার evolutionary যদি আবার ভাবা শুরু করেন, evolutionary অনুযায়ী যে এটা বাচ্চাদেরই থাকে এবং অ্যাডাল্ট ফেজে কিন্তু আস্তে, আস্তে সেই ল্যাকটোজ ডাইজেশন এর ক্ষমতা আস্তে, আস্তে চলে যায়। কিন্তু এই যে আমি যেটা বললাম না, এই যে খাদ্যর যে একটা স্বল্পতা থেকে যে চাহিদার একটা যে ব্যাপারটা, এইটার একটা খুব ভালো নিদর্শন পাওয়া যায় যে আপনি যদি পুরো ওয়ার্ল্ড পপুলেশন এ দেখেন, দেখবেন যে অলমোস্ট 65 থেকে 68% কিন্তু ল্যাকটোজেন, এই যে আমি যেটা বললাম যে দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে, সরি ল্যাকটোজেন না ল্যাকটোজ, সেই ল্যাকটোজ ডাইজেশন এ কিন্তু অক্ষম।
মাত্র ৩০-৩২% আস্তে, আস্তে এবং এটাই আস্তে যে টাইমলাইনে যে চেঞ্জটা ধরা পড়ছে এটাই যেটা একটা খুব বিস্ময়কর যে মাত্র ৩০-৩২% ৩৫% মতন লোকজন আস্তে, আস্তে ইভলভ হচ্ছে এই অ্যাডাল্ট অবস্থাতেও। অর্থাৎ বাচ্চা বয়সে যেই এনজাইম থাকে এই ল্যাকটোজকে ডাইজেস্ট করার জন্য সেটা কিন্তু অ্যাডাল্ট পর্যাতেও থেকে যাচ্ছে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ল্যাকটেজ পারসিস্টেন্স। এই জিনিসটা কিন্তু আস্তে, আস্তে দেখা যাচ্ছে অ্যাডাল্টদের মধ্যে এবং আপনারা অনেকেই হয়তো শুনবেন যে ডেইরি প্রোডাক্ট অনেকে খেতে পারে না এবং সেটাই কিন্তু মেজরিটি যেটা আমি বললাম যে 65-68% এর কাছে কিন্তু ল্যাকটোজ ডাইজেশন এর ক্ষমতা থাকে না। কিন্তু আস্তে, আস্তে বাড়ছে এবং কেন বাড়ছে সেটাতেও কিন্তু বিজ্ঞানীরা এই কথাটাই বলছে যে, এই যে একটা খাবার সেটা থেকে যত বেশি পারা যায় পুষ্টি নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু বাড়ছে। সেটা আ আগেও ছিল কিন্তু আগের থেকে এখন আস্তে, আস্তে অনেক বেশি করে বাড়ছে এবং বলছে predominantly কাদের ক্ষেত্রে দেখা যায় যে environment এর যে একটা যে কতটা বড় ভূমিকা আছে সেটা আরো বোঝা যায়। কারণ predominantly এই মিল্কের ডাইজেশন এর ব্যাপারটা কিন্তু দেখা যায় যে তাদের ancestry তে কোনো না কোনোভাবে এই যেই আ বিভিন্ন গৃহপালিত পশু যারা আ নিয়ে কাজ কারবার করত তাদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যায়। যে যারা ডেইরি ফার্ম চালায়, ডেইরি ফার্ম বলতে সেটা ছাগল, গরু ইত্যাদি যারা ডেইরি ফার্ম চালায়, এই ধরনের ancestry যাদের মধ্যে আছে তাদের মধ্যে অনেক বেশি দেখা যায় যে যাদের এরকম ল্যাক্টোজেন আ টলারেন্স পাওয়ার অনেক বেড়েছে। অর্থাৎ সেইটাকে ডাইজেস্ট করার ক্ষমতা বেড়েছে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেখায় যে কিভাবে এনভায়রনমেন্ট আমাদের এই যে এই বিহেভিয়ার গুলোকে কিন্তু পুষ্টির যে পুষ্টিগত যে বিহেভিয়ার সেগুলোকেও কিন্তু হেল্প করছে বা নিয়ন্ত্রণ করছে এবং ওবেসিটির যে বিভিন্ন দিক আছে সেটা আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ, যে মোটা তার মানে সে হয়তো বেশি খেতে ভালোবাসে। কিন্তু শুধু ওইভাবে ভাবলে চলবে না যে বিভিন্ন যে ফ্যাক্টর গুলো তার পেছনে যে রিজন গুলো আছে সেগুলো কিন্তু বোঝা দরকার বলে আমার মনে হয়। তো আজকের মতন এখানেই শেষ করছি। আশা করি এই ডিসকাশনটা ভালো লাগলো। এগেইন একটা নতুন ধরনের ডিসকাশন করার চেষ্টা করলাম। যদি আপনাদের অন্য কোনো আ ইচ্ছে থাকে যে কোনো একটি বিশেষ কোনো টপিক নিয়ে আলোচনা হোক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি।